এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাস হচ্ছে যে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করা। কিভাবে একটি সার্চ ইঞ্জিন সম্মিলিত একটা ওয়েবসাইট তৈরি করা যায়, যেটা হবে ওয়েবসাইট হবে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি বা এসইও ফ্রেন্ডলি। হ্যাঁ, যে এটি খুবই গুরুত্বপূর্ণ যে একটি ওয়েবসাইটকে এমনভাবে তৈরি করতে হবে যেন সেটি সার্চ ইঞ্জিন পড়তে পারে এবং ইন্ডেক্স করতে পারে। তবে তবে আমাদেরকে মনে রাখতে হবে যে কোন উদ্দেশ্যে হ্যাঁ আমরা সাইটটি ডেভেলপ করব এবং সেটি যেন ইউজারদের পারপাস হয় বা ইউজার সার্ভ করতে পারে। হ্যাঁ, একটি ওয়েবসাইটকে কী ধরনের প্রোডাক্ট সেল করবে এবং তার চেয়ে বেশি প্রয়োজন হবে ওই ওয়েবসাইটটাকে ইউজফুল সাইট তৈরি করা। কারণ আপনার সাইট যত বেশি ইউজফুল হবে বা ইউজার ফ্রেন্ডলি হবে, ভিজিটরও তত বেশি আসবে। যেমন আমরা কথা ধরতে পারি, আমরা একটি স্ক্রিন শেয়ার করি যে সবচেয়ে ভালো একটা পপুলার ওয়েবসাইট হচ্ছে amazon.com। আমরা একটা স্ক্রিন শেয়ার করে এখন চলে যাই। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে দিই। আজকের এটার নাম হচ্ছে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি। জি জি, আমরা এখানে চলে যাচ্ছি। আমরা স্ক্রিনটা দেখা গেলে আমাকে বলতে হবে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। amazon.com, আমরা .com লিখবো না, আমরা কন্ট্রোল চেপে প্রেস করে এন্টার প্রেস করব, তাহলে .com চলে আসবে। আমরা চলে আসলাম। হ্যাঁ, এটা হচ্ছে অ্যামাজনের সাইট। এখানে খেয়াল করতে পারবেন এখানে কোনো প্রকার ভিডিও নাই বা ফ্ল্যাশ অ্যানিমেশন, কোনো ডিসপ্লে নাই। সব যা আছে সব হচ্ছে আপনার ইমেজ, সব হচ্ছে ইমেজ। দেখি তারপরে দেখি আছে কি না, এরকম নাই। এটার কি অবস্থা এটা আসলে আমাদের দেখতে হবে। এটার আসলে কতদূর, আমি এটা প্লাসে গিয়ে আমরা একটু যাই। আমি ওই আমাদের যেহেতু এসিও শিখতেছি, আমরা একটু এটার একটু ডিটেলসটা দেখে নিব। আমরা ডিটেলসটা দেখার জন্য আমরা যাব সোশ্যাল ব্লেড। দেখেন SOCIAL সোশ্যাল ব্লেড। এই সোশ্যাল ব্লেডে যাব। ব্লেডে গেলে আমরা এই যে সোশ্যাল ব্লেড, এখানে আমরা কোনো ওয়েবসাইট ছাড়া যেমন ইউটিউবে দেখতে পারি, তারপরে টুইটার দেখতে পারি, এখানে সব কিছু দেখতে পারি। ওয়েবসাইট দেখার জন্য এরকম কিছু সাইট আছে। হ্যাঁ, এইটা আছে। তাহলে আমরা এটাতে যেহেতু পারবো না, আমরা যাব অন্য একটা ওয়েবসাইট দেখার সাইটগুলো খুঁজে বের করবো। আমরা সার্চ দিয়ে বের করে নেব। এখন দেখি কোন সাইটটা ভালো। প্লাস যাব, আচ্ছা, সোশ্যাল ব্লেডের কাজটা আরেকবার একটু ক্লিয়ার করেন। সোশ্যাল ব্লেডের কাজ হচ্ছে এই যে আমরা ইউটিউব, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, আবার এটা এটা টুইটার, টিকটক, তারপর ট্রোবো, ডেইলি মোশন, মিক্সার, ডিলাইভ, স্টোরিফায়ার, এগুলি হচ্ছে আসলে সোশ্যাল মিডিয়া সাইট। এগুলির আমরা বর্তমানে কি অবস্থা, ওই সাইটগুলির কি অবস্থা এটা দেখবো। আসলে যেমন ইউটিউব কি ঢুকলো আবার, এটা ওয়েট ও আচ্ছা আচ্ছা, সমস্যা হচ্ছে নাকি? দেখেন তো, স্টপ হচ্ছে নাকি? স্ক্রিন কি আছে? আমার এটা কিন্তু আমার দেখাচ্ছে এটা, কিন্তু আমার সাইটটা বলতো কাজ করছে না। আজকে থেকে লাইভ বন্ধ হয়ে গেছে। এই যে 19 তারিখ থেকে বন্ধ লাইভ আছে, তারপর থেকে নাই। খেয়াল করছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, 19 তারিখ রাত থেকে বন্ধ হয়ে গেছে। এখন আর দেখেন, তারপর থেকে আমরা শুরু করছি।
তবে এটা একটা আবার একটা দেখাই। শুরু করা যাবে না আপনার চ্যানেলটা? হ্যাঁ হ্যালো, এটা কি এখন ভিউ করা যাবে না, মানে আমি কি ভিউ করতে পারবো না? না না দেন ভিউ করলে কি আসবে দেখেন, আমি দেখাই। আমি যখন ইউটিউবে ঢুকবো, আপনি ভিউ করতে গেলে ভিউ পাবে না, চ্যানেল দেখাবে না, শো করবে না, কারণ চ্যানেলটা তো ওরা বন্ধ করে রাখছে, 30 দিনের জন্য বন্ধ থাকবে দেখলাম স্যার, আমি আপনার 3টা ভিডিও দেখলাম, আসে না। একটা ভিডিও আসবে না। এই দেখেন, এই যে আছে দেখেন আসতেছে, কিন্তু আজকে পর্যন্ত দেখছি নাই, এখন জানি না কি অবস্থা। কি অবস্থা দেখলে বুঝতে পারবো। আমি ক্লিক দিলাম, আজকে দেখা গেল আজকে আসতেছে, আসছে আসছে আজকে আসছে। দেখি একটু সাইন ইন করি, দেখি কাজ করে কিনা। তারপরে আমরা দেখি যখনই দিচ্ছি কাজ করে কিনা দেখি। কাজ করলে বুঝতে পারবো যে ওকে আছে। মানে খুবই সমস্যা আছে, আজকে অনেক ট্রাই করে রাখছিলাম, দেখি কি অবস্থা হয়। কাজ করতেছে কিন্তু ভিডিও দেখা যাচ্ছে না। না ভিডিও দেখা যাচ্ছে, আমি তো কথা বলবো, কোনো সমস্যা ছিল এখনো দেখি আর না? না, ভিডিও ভিডিও দেখা যাচ্ছে। ভিডিও আপনি দেখছেন, সার্চ করে দেখছেন? হ্যালো, জি কি বলেন? ভিডিও কি আপনি সার্চ করে দেখছেন আপনার ল্যাপটপে? হ্যাঁ হ্যাঁ, আপনার কোনো ভিডিও শো করতেছে না, বলছে নো ভিডিওস। না কোনটাতে ঢুকছেন? ক্লিপিং পাথ ড্রিম সিপিডি। না না ওটা তো কয়েকটা ভাগ আছে, এখন সিপিডি পরে তো আরেকটা সিপিডি আছে লাস্টে, ক্লিপিং পার ড্রিম সিপিডি। হ্যাঁ হ্যাঁ, এইটাতেই ঢুকছি, ক্লিপিং পাথ ড্রিম সিপিডি। হ্যাঁ আমার অবস্থা বুঝতে পারছেন, আমার দেখাবো। ওটা 30 দিনের ইয়ে নিছে, 30 দিন। তাহলে এখন আমরা কোথায় নিব ক্লাস? না না ক্লাস তো আপনাদের তো আলাদা, আপনাদের তো অনলাইন ওর ভিতর আছে, মেক মানি অনলাইন। মানে আমাদেরকে মানে ক্লাসটা কিসে দিবেন? ওটা তো ছিল আপনার ক্রিয়েটিভ, কি ছিল আপনাদের মনে আছে? ক্রিয়েটিভ ড্রিম আইডি। ও আচ্ছা, ওইটা ঠিক আছে না? হ্যাঁ এখানে তো ছিল না আপনাদের ক্লাস, সম্ভবত ওইখানে ছিল না। ক্লাস লাগে তো। এটা হলো আমার আলাদা, এটা এখানে তারা আমাকে আর দিচ্ছে না। আচ্ছা আমি এটা একটু পরে দেখাই। মানে কোনো ভিডিওতে শো করতেছে না না? না না, বলতেছে নো ভিডিওস। নো ভিডিওস, হ্যাঁ হ্যাঁ। ভিডিও। আচ্ছা কেন করলো এটা আসলে তারাই ভালো জানে। আমাকে 30 দিনের কথা বলছে, যে 30 দিন ওয়েট করতে হবে এর জন্য। ত্রিশ দিন পর আমি কাজ করতে পারবো, তার আগে কাজ 30 দিন দিতে বলছে, এটা কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা এখন আমরা চলে যাই ওই জায়গায়। আচ্ছা ঠিক আছে, আর দরকার নেই, পরে দেখাবো। আচ্ছা তারপর হচ্ছে যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ওয়েবসাইট কেন তৈরি করব। যে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে একটি ওয়েবসাইটকে এমনভাবে তৈরি করতে হবে যেন সেটা সার্চ ইঞ্জিন বা এসইও পড়তে পারে এবং ইন্ডেক্স করতে পারে। তবে আমাদেরকে মনে রাখতে হবে কোন উদ্দেশ্যে আমরা সাইটটি ডেভেলপ করছি এবং ইউজারদের, যেটা যেন ইউজারদের পারপাস বা সার্ভ করতে পারে। একটি ওয়েবসাইটে কী ধরনের প্রোডাক্ট সেল করবে, এটা আসলে ই কমার্স সাইটের জন্য আর কি, যে করবে তার চেয়ে বেশি প্রয়োজন হলো একটি ইউজফুল সাইট তৈরি করা। কারণ আপনার সাইট যত ইউজফুল বা ইউজার ফ্রেন্ডলি হবে, ভিজিটর তত বেশি আসবে। আমরা যেমন দেখালাম Amazon.com-এর, এরা শুধু কি বিক্রি করতেছে, আমরা একটু আবার চলে যাই, কি বিক্রি করতেছিল এদের সাইটে ছিল Amazon.com। এদের সাইটে দেখেন অনেক ধরনের জিনিস আছে। হ্যাঁ এইখানে কম্পিউটার অ্যাক্সেসরিজ আছে,
তারপরে গেট ফিট আছে, অ্যামাজন বেসিক আছে, তারপরে সবটা শেপ টপ ক্যাটাগরি আছে, বিউটি টিপস আছে, টিভি আছে, এরকম আরও আছে, দেখেন কি কি আছে। এই যে অনেক অনেক ওষুধ আছে, লাগেজ আছে, ব্যাগ আছে, তারপরে ড্রেস আছে, এই যে আপনার বিভিন্ন ধরনের শার্ট, সুইচ শার্ট, জগার্স, তারপরে কার্ডিগান, ইজিটিস, তারপর ল্যাপটপ, তারপরে এখানে বেড আছে, লাইটিং আছে, মানে অনেক কিছু, মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে টয়, তারপরে আছে এদিকে অনেক মানে কুকিংয়ের অনেক জিনিসপত্র, আরও অনেক কিছু আছে। তারপর ওদের বইপত্র, আমরা অনেকে জানি যে বই দিয়েই শুধু বই বিক্রি হয়, আসলে তা না, এর মধ্যে অনেক কিছু আছে। এখন এটা ইউজার ফ্রেন্ডলি কেন হলো, এটা যখন আমরা ওপেন করলাম বা এখানে সাইটে ঢুকলাম তখন তাড়াতাড়ি ঢুকে গেল, মানে এটা ওপেন হতে আমাদেরকে বেশি সময় ওয়েট করতে হয় নাই। যদি বেশি সময় ওয়েট করতে হয় তখন সেটা ইউজার ফ্রেন্ডলি হয় না। আমরা যদি এখানে ভিডিও বেশি দেই বা হাই রেজলিউশন গ্রাফিক্স দেই তাহলে কি হবে, এটা ওপেন করতে অনেক সময় নেবে, এটা আসলে বাউন্সে পড়ে যায়। যখন দেখা গেল এতক্ষণ সময় ব্যয় করার মতো কারো সময় নাই, দেখা গেল যে যখন ওপেন করলাম অনেক সময় লাগতেছে, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, এতক্ষণ ইউজাররা কিন্তু আসলে আমার সাইটে ঢোকার জন্য বসে থাকবে না, তারা তখন কি করবে, বাউন্স করে ফেলবে, তারা আমার এখানে না ঢুকেছে আবার আর এক জায়গায় ঢুকে পড়বে। এই জন্য ইউজার ফ্রেন্ডলি করতে হলে আপনাকে এই ওয়েবসাইটের স্পিডটাকে বেশি করতে হবে, আর এখানে ইমেজগুলি দিতে হবে, মানে ইমেজ অপটিমাইজেশন করে ইমেজের রেজলিউশন কম দিতে হবে, এবং এমন কম না যে দেখতে খারাপ লাগবে, এমনটা দিতে হবে যেন দেখতে সুন্দর থাকে এবং রেজলিউশনটা কম হয় এবং সাইজও কম হয়। যত সময় কম লাগবে অত সাইটটার জন্য পপুলার বেশি হবে বা গুগলের র্যাঙ্কিংও বেশি হবে। দেখা এখন আসলে অ্যামাজন যে .com আছে এটা মূলত একটা কি বললাম, এটা ই কমার্স সাইট যেখানে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা হয়। আগে এটা প্রথমে এটা ছিল বই বিক্রির জন্য বিখ্যাত ছিল, পরে এর পেজ অনেকগুলি পেজ হয়ে এর ইউজাররা একে তাড়াতাড়ি খুঁজে পাচ্ছে, কিন্তু এর পেজের মধ্যে আছে বুক পেজ আছে, বুক ক্যাটাগরি আছে, বেস্ট বুক, তারপরে অ্যামাজন কিন্ডেলস এবং সাধারণ থাকে, কিন্তু এখানে আমরা দেখলাম এগুলিতে আসলে এগুলো ছিল আগে, কিন্তু এখন এটা অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন এটা অনেক আধুনিক হয়ে গেছে, এর পেজের আকার এবং পেজের ডিজাইন অনেক চেঞ্জ করে ফেলছে। এখন হলো মাল্টিমিডিয়া ব্যবহার কমানো বা লিমিটিং মাল্টিমিডিয়া, অনেক বেশি গ্রাফিক্স এবং মাল্টিমিডিয়া ওয়েবসাইট ইউজ করা ঠিক নয়, এটা আসলে পয়েন্টলেস। বিশ্বের বেশিরভাগ সফল ওয়েবসাইট মাল্টিমিডিয়া ব্যবহার করে না, ব্যতিক্রমী কিছু ওয়েবসাইট ছাড়া। মানে আমাদের কিছু কিছু ওয়েবসাইট আছে যারা পপুলার না, তারাই দেখা যায় বেশি মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স ইউজ করে, কিন্তু যারা পপুলার বেশি, যারা ইউজারফুল বা ওয়েবসাইট তৈরি করে, সেটা হচ্ছে এসইও রিলেটেড, তখন তারা ইমেজ অপটিমাইজেশন করার জন্য তারা ভিডিওগুলিকে রাখে না, এগুলিকে ডিলিট করে দিয়ে তারা ওই জায়গায় একটা সিম্পল আপনার কি বলবো গ্রাফিক্সের ইমেজ দিয়ে দেয়। বিশেষ করে এই মাল্টিমিডিয়ার মধ্যে হচ্ছে ফ্ল্যাশ, অ্যানিমেশন, ভিডিও, আসলে এগুলি ইউজ না করাটাই বেটার। আর যেটা দেখাইলাম amazon.com, এখানে কোনো প্রকার ফ্ল্যাশ, অ্যানিমেশন, ভিডিও নাই, শুধুমাত্র সিম্পল একটা ওয়েবসাইট যেখানে শুধু গ্রাফিক্সের ছোট ছোট গ্রাফিক্সের ব্যবহার আছে। এইচপি কম্পিউটারের একটা ওয়েবসাইট আছে, ওটার নাম হচ্ছে এইচপি সাপোর্ট। আপনার স্পিড 3G 4G 5G থাকলে ওই সাপোর্ট ওয়েবসাইটটাতে ঢুকতেই যায় না। আচ্ছা, যে কোনো এইচপি ল্যাপটপ না কারণ আছে, আপনারা দেখবেন এইচপি হোক, আপনার লেনোভো হোক, এসআর হোক, যেটা হোক, এই ল্যাপটপের এগুলিতে এটা ইউজার ফ্রেন্ডলি না। ইউজার ফ্রেন্ডলি না এই কারণেই, এদের ইউজার ফ্রেন্ডলি দরকার নাই, কারণ এদের প্রোডাক্ট যারা কিনে তারা এটা ইউজ করবেই।
যতই স্লো হোক, কারণ এখানে তাদের কিছু আপনার টিউটোরিয়াল থাকে, ভিডিও থাকে, আবার এখানে কিছু সফটওয়্যার থাকে যেগুলি ডাউনলোড করতে হয়। আর এখানে হলো একটা কাজ আছে, সে হলো সরাসরি আপনার পিসির সাথে কানেক্ট হয়ে আপনাকে অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশন আছে, যে এইচপি অ্যাসিস্ট্যান্ট, মানে আপনার পিসিতে কোনো সমস্যা আছে কিনা সে অনলাইনে ডিরেক্ট কানেক্ট হয়ে আপনাকে এটা সলভ করে দেয়। এই জন্য এটা একটু স্লো হবে। আচ্ছা, আপনারা দেখবেন এরকম স্লো। হ্যাঁ, এরকম আরও ওয়েবসাইটের নাম এখানে দেওয়া আছে, যে মাই স্পেস, একটা সাইটের নাম আছে myspace.com। এখানে বলতেছে এখানে সবই ভিডিও, মিউজিক, হ্যাঁ এগুলি আছে, এগুলির মধ্যে বেশিরভাগই আছে ভিডিও, কিন্তু এটা আসলে ইউজার ফ্রেন্ডলি না ওয়েবসাইট, এটা লোড করতে আপনি অনেক কি সময় আপনি লাগে। কি টিভিটি অনুভব করেছেন? স্ক্রিনে কিন্তু অ্যামাজনটা এখন উঠে আছে। জি হ্যাঁ, না আমি ওখানে স্ক্রিনে ওটাই রাখছি, আমি এখন কথা বলতেছি ওটা রেখেই। তারপরে আমরা একটাতে যাবো, সেটা হচ্ছে myspace.com, এটা সাইটের কথা বলা আছে, myspace space.com, একটা সাইট আছে, এখানে শুধু মিউজিক ভিডিও এগুলি আছে। এগুলিতে কি হয়, ওয়েবসাইটটা ভারী হয়ে যায়, হ্যাঁ ওয়েবসাইটটা অনেক ভারী হয়ে যায়। এটা সব ভিডিও, দেখবেন সব ভিডিও, এই যে এই ওয়েবসাইটটা ওপেন করতে সবার দ্বারা সম্ভব না, অনেকেই আছে, এটা ওই দেখেন ক্লিক দিলাম অনেক সময় লাগতেছে, দেখেন এই যে এই সময়টাও, এটা কি ঠিক জায়গায় আমরা আছি, মাই স্পেসে আছি? হ্যাঁ মাই স্পেস, হ্যাঁ, মাইসেস আচ্ছা। আর্টিকেল। আচ্ছা, ইউটিউবে তো সব ভিডিও, ইউটিউব তো খুব ফাস্ট। এখন কথা আছে, ইউটিউবটা আমার ওয়েবসাইট না, ইউটিউবটা হলো একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মানে মিডিয়ার ওদের, প্ল্যাটফর্ম। ও এটা ওয়েবসাইট হলো আমার নিজের পয়সায় ডোমেইন হোস্টিং কেনা, এটাতে আমি ডিজাইন করব। আর ইউটিউব হচ্ছে গুগলের একটা প্ল্যাটফর্ম, যেখানে গুগল তার নিজস্ব সার্ভার ইউজ করছে, এটা অনেক বড় স্পেসের, হ্যাঁ ওর কাছে এটা কিছুই হবে না, আর ভিডিও দেওয়ার জন্য এটা। তারপরে একটা ওর একটা নির্ধারিত একটা সীমা দেওয়া আছে, যে আপনি যদি 4K চালান তাহলে আপনার ইন্টারনেট লাইন 2 Mbps এর উপরে হতে হবে, বা এটা ডেলিগেটেড লাইন হতে হবে, শেয়ার লাইন না। হ্যাঁ এরকম অনেক অনেক সাইট আছে, যে সাইটগুলি আসলে অনেক স্লো হয়। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, এবার আমরা আরও কিছু সাইট দেখি। আচ্ছা, সাইটগুলি যেমন আমরা ঢুকেছিলাম ইবেতে, যাই দেখি ইবের কী অবস্থা। ইবে দেখেন, ইবে কী অবস্থা, ইবেতে ঢুকে যায়, এটাও সার্চ ইঞ্জিন, গুগল থেকে বেরোয় যায়, ইবেতে চলে যায়। ইবেতে চলে গিয়ে ইবেতে অনেক সাইট আছে, দেখেন ইবের কী অবস্থা, ইবে কি স্পিডি দেখেন, আমি দিয়ে রাখলাম, দেখেন কতক্ষণ সময় লাগে, দেখেন ওপেন হচ্ছে কি, একটু সময় লাগলো ইবেতে, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে, ওপেন হচ্ছে। হ্যাঁ হচ্ছে, চলে আসছে। কারণ যে সাইটগুলিতে ভিডিও থাকবে সে সাইটটা ওপেন হতে একটু সময় নেবে। এটা হলো ইবে, এটা ওয়েবসাইট। তারপরে আমরা একটা দেখতে পারি CNN, আপনারা সবাই জানেন এটা নিউজ চ্যানেল CNN। ঢুকলাম, ঢুকে CNN অনেকগুলি সাইট আছে, দেখেন এডিশন CNN, একটু just আচ্ছা, আপনারা এখন দেখলেন CNN এ আমরা নিচের দিকে যাব, CNN.com এ ঢুকতে হবে আমাদেরকে, সাইটে ঢুকতে গেলে CNN.com এ ঢুকলাম।
দেখেন CNN, এটা একটা ওয়েবসাইট, নিউজ ওয়েবসাইট, পোর্টাল ওয়েবসাইট এরকম। এখানে অনেক আছে, ওয়ার্ল্ড নিউজগুলি আছে। খালি দেখবেন আসলে ওয়েবসাইটগুলি কেমন হওয়া উচিত। আপনার নিজে নিজে বিভিন্ন সাইটগুলিতে দেখবেন কোন সাইটটা ভালো ওপেন হচ্ছে, তাড়াতাড়ি ওপেন হচ্ছে, সেটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। আর যেটা ওপেন হতে লেট হবে সেটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি না, কারণ সেগুলির জন্য ওইটা ইউজাররা এটা সহজে ঢুকতে পারে না, ভিউ করতে পারে না, এবং এটা ইউজারদের জন্য ইউজফুল নয়। আচ্ছা, এখানে দেখেন এটা কিন্তু ওপেন হতে একটু সময় লাগে, কারণ এখানে একটু কিছু ভিডিও আছে, হাই রেজলিউশন গ্রাফিক্স আছে, এই জন্য ওপেন হতে লেট হয় একটু। আফ্রিকা, ইন্ডিয়া, চায়না, ভিডিও এডিশন, এটা এডিশন, দেখি ভিডিও কি কি আছে, ভিডিও আছে কিনা। কোনো নিউজ ভিডিও আছে কিনা দেখি। ভিডিও আছে, এই ভিডিওস আছে, এই ভিডিও সম্ভবত ভিডিও, দেখি ভিডিও নাকি আছে, ভিডিও তো নাম হচ্ছে এটা, হ্যাঁ ভিডিও আছে, এই যে ভিডিও আছে, এই জন্য এই সাইটটা একটু ভারী হচ্ছে। এটা ভিডিও দেখেন অনেক সময় লাগতেছে কিন্তু ওপেন হতে। এই যে বাপারিং হচ্ছে, খেয়াল করছেন কি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, ওটা স্পিড ওই যে ভারী হওয়ার কারণে না, এসইও ফ্রেন্ডলি নয় এই কারণে। কিন্তু এটা এসইও ফ্রেন্ডলি তারপরও, কারণ এটা নিউজ পোর্টাল, ওরা যারা CNN দেখে তারা সবসময় দেখবে, তাদের স্পিড অনেক হাই। এটা আমাদের জন্য সমস্যা, আমাদের জন্য বাংলাদেশে এটা ইউজফুল না। দেখেন বাংলাদেশে যদি কেউ এটা রেগুলারলি দেখে তার জন্য কিছুদিন পরে কি মানে স্পিড হাই হয়ে যাবে? না না, Yes, I was listening into the meeting and it was shocking. PTA member Katie না আমাদের Patterson CNN এর ব্যান্ডউইথ কমানো আছে না ওই লিংকে। হ্যাঁ, আমাদের ব্যান্ডউইথ কম থাকে, এই জন্য আমরা আসলে এটা ইউজার ফ্রেন্ডলি ইউজ করতে পারি না। has 2 children in the Oakley Union School District and আচ্ছা, আমি একটু এটা just learned about the board stepping down. আমরা এটা কেমন হবে, তবে ইবেটা দেখাইলাম, ইবেটা দেখাইছি, ইবেটা কি ভালো করে খেয়াল করছেন? Shocking what they said, understandable that they resigned. All 4 Oakley Union Elementary School Board হ্যাঁ হ্যাঁ দেখছি ভালো করে members resigned after their conversation was streaming live. Are we alone? সেটা আমি একটু দেখি কই। They thought they had a private moment, but parents had already logged onto the board meeting to hear members discussing angry parents on a hot mic. If you're gonna call me out, I'm gonna you up. And they don't know what we Right. do behind the scenes, and it's really unfortunate that they want to pick on us because they want their babysitters back. Right. 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 That's what made me angry, is when she suggested that we were looking for babysitters. I do not need a babysitter. I'm a stay-at-home mother. A petition calling for the board's resignation collected ইবেটা আবার একটু দেখি। more than 6,000 signatures. The superintendent first responded by sending out this voicemail. There were unfortunate and truly inappropriate comments made that were hurt. ইবেতে ঢুকলাম, ইবেতে যে আমরা কি কি জিনিস পাইলাম, ইবের মধ্যে এগুলো আটকে দেখেন, টাকা দিয়ে কিন্তু অ্যাড দেওয়া গুগলের কাছে, এডি লেখা আছে, এডি লেখা আছে এই জায়গায়। এটা অনেক কিছু আছে, ইলেকট্রনিক্স, ফ্যাশন, হেলথ অ্যান্ড বিউটি, মোটর, তারপরে কি লিখছে কালেক্টেবল, তারপরে স্পোর্টস, মোর আছে, হোম গার্ডেন, ডেয়ালস আন্ডার $10, এগুলো সব আছে। বিআইকেলের জিনিস আছে সব। আচ্ছা, এটা আছে, এটা কীরকম এটা একটু আমরা দেখে নেই। এটা মোটামুটি খারাপ নয়, এটা একটু স্পিডে আছে। আইফোন দেখি, আসতেছে, এটা আইফোন আসতেছে, সমস্যা নেই, আসতেছে।
একটু বাফারিং আমাদের জন্য একটা হালকা বাফারিং, এটা কোনো ব্যাপার না। আসতেছে সব আইফোনের প্রাইস। এখানে তো ভিডিও নাই মনে হয়, এই জন্য তাড়াতাড়ি ওপেন হয়ে গেল ওটা। আচ্ছা এটা একটা থাকলো, ইবে দেখলাম। আচ্ছা এবার আমরা একটু শুনবো যে আমরা গ্রাফিক্স না, এটার পরিবর্তে আমরা কি করব, টেক্সট ব্যবহার করব। হ্যাঁ অনেক ওয়েবসাইটে পেজ টেক্সট দেওয়ার জন্য গ্রাফিক্স ব্যবহার করা হয়। আমরা একটা ওয়েবসাইট দেখব, সেটা হচ্ছে গ্রাফসার্ক। এটা দেখব আসলে এটা কি করছে, এটা পেজে টেক্সটের জন্য গ্রাফিক্স ব্যবহার করেছে, গ্রাফ। এটা দেখে নিই একটু, এটা হচ্ছে গ্রাফসার্ক। টেক্সটের জন্য গ্রাফ ব্যবহার করলে ওই টেক্সটটা তো মানে কখনো কপি করা যায় না, ওটা তো হলো ইমেজ। হ্যাঁ তারপর গ্রাফসার্ক, এটার নাম হচ্ছে গ্রাফসার্ক। আমরা ঢুকে দেখি একটু গ্রাফসার্ক। জি ওই যে freelancer.com এর একটা ফ্রি এক্সাম আছে, সেই এক্সামের যে অ্যানসার শীট সেটা একটা সাইট থেকে লিক করে। অনেকে এটা লক করে রাখে, ওইটা হচ্ছে না অনেকে এগুলি লক করে রাখে। আমরা কি বানানটা কি ভুল করলাম একটু দেখে নিই, মনে হয় স্প্রিংটা আমাদের কোনো মিসিং হয়ে গেছে। GROOV আরেকটা ও হবে, সরি OOV গ্রাফসার্ক। দেখি এই যে গ্রাফসার্ক, অডিও কন্টেন্ট আছে এটাতে। হ্যাঁ অডিও আছে, অডিওগুলি ওই যে আপনার ইয়া দিয়ে রাখছে, কি বলে, আমি একটু গ্রাফসার্ক, এই যে ফ্রি মিউজিক স্ট্রিমিং দিয়ে রাখছে। রেজিস্ট্রেশন করে ঢুকতে হবে, তার আগে ঢোকা যাবে না, রেজিস্ট্রেশন না করলে ঢোকা যাবে না। তারপর এখানে কি আছে, ল্যাঙ্গুয়েজ, লগ ইন পেজ, গ্রাফসার্ক অ্যান্ড্রয়েড নিউ ভার্সন অফ। আচ্ছা কি আছে দেখি, মিউজিক আছে, এই যে মিউজিক আছে কিছু। এখানে দেখেন কোনো লেখা কিচ্ছু নাই, শুধুমাত্র কিছু মিউজিকের ডিসপ্লে দিয়ে রাখছে, আর কিচ্ছু নাই। এই মিউজিক বেশি থাকায় দেখেন লেখাগুলো আসতে অনেক সময় লাগতেছে। সাইডটা ভারী হয়ে গেছে। এটা কি হচ্ছে, ইমেজের মধ্যে তার টেক্সট দিয়ে রাখছে। তারপর একটা দেখবো, এটা কি দেখছেন, ইমেজের মধ্যে টেক্সট এর ওপেন হতে অনেক সময় লাগতেছে। দেখি আরেকটু দেখি, পোকার এই নিচের দিকে প্লে করা যাচ্ছে না, অনেক সময় লাগতেছে, দরকার নাই। তারপর একটা আছে আপনার কোকাকোলা, এরা এরা কি করে, ইমেজের মধ্যে টেক্সট দিয়ে রাখে, আর তাছাড়া কোনো কিছু করে না। coca-cola.com এটাতে ঢুকে, এরা ইমেজের মধ্যে শুধু লেখা, তাছাড়া আর কোনো লেখা নাই, কন্টেন্ট শুধু ইমেজ। এই ইমেজের মধ্যে শুধু কন্টেন্ট। দেখি আর্জেন্টিনা, ব্রাজিল, ইউনাইটেড স্টেট, আমাদের এশিয়া প্যাসিফিক আছে, মালয়েশিয়া, সব জায়গায় আমাদের না। ওয়েলকাম। এই দেখেন সব হচ্ছে ইমেজের মধ্যেই টেক্সট করা, তাছাড়া বাইরে কোনো টেক্সট তাদের নাই।
দেখেন কোনো টেক্সট নাই বাইরে, কোনো ডিটেলস খুবই কম, ওই যে সব ইমেজের মধ্যে লেখা, ইমেজের মধ্যে সব লেখা। হ্যাঁ সব ইমেজ, হ্যাঁ প্রত্যেকটা ইমেজ, তাদের কোনো টেক্সট আলাদা কোনো কন্টেন্ট যে আমরা যেমন প্যারাগ্রাফ বা প্যারাগ্রাফ লিখি এরকম কোনো প্যারাগ্রাফ এদের নাই, কোনো কিছু নাই। আচ্ছা এই ধরনের হচ্ছে মানে ব্যবহার করার কি কোনো মানে উপকারিতা না আছে নাকি? উপকারিতা আছে তো, এরা এটা করার জন্য ইউজার ফ্রেন্ডলি করে ফেলছে তারা, যে জানো তাড়াতাড়ি এটা ওপেন হয়ে যায়। আর আর ইমেজটা সুন্দর করছে, আপনি টেক্সট লিখতে তো আপনি কালার দিতে পারবেন না, আর এরা ব্যাকগ্রাউন্ডটা করা একটা ব্যাকগ্রাউন্ড একটা যাতে চোখে লাগে, মানে আই কেসিং যেটাকে বলা হয়, আই কেসিং ব্যাকগ্রাউন্ড দিয়ে ওখানে লিখে দিচ্ছে, তার জন্য অনেকে পড়তে চায়, এই ইমেজটার জন্য, ইমেজের কালারফুলের জন্য তারা পড়তে চায় যে দেখি কি আছে ভিতরে। তারপর হচ্ছে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, এসইওর জন্য প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। আমরা যখন এসইও প্ল্যানিং করি, হ্যাঁ তখনই কিন্তু আমরা কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করব এটা ধরে নিই। যেমন আমরা যে নর্মালি যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা ইউজ করে থাকি সেগুলি হচ্ছে HTML, PHP, জাভাস্ক্রিপ্ট, CSS, এগুলি সাধারণত নর্মালি আমরা ইউজ করে থাকি। এখন এগুলি আসলে কি, আমরা HTML সম্পর্কে HTML ডিটেলসটা আসলে জানা দরকার, যে HTML এর অ্যাব্রিভিয়েশনটা কি, অনেকে কি জানি? হ্যালো, অনেকে কি জানি? কি বলেন? জানি 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 HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, অনেকে জানি অনেকে জানি না। হ্যাঁ এগুলি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML আমি যাই, HTML আসলে এটা যে ল্যাঙ্গুয়েজটা যে এখানে আছে, এখানে খেয়াল করেন এইখানে আছে, এই যে এইটা ছাড়া আপনার ওয়েবসাইট মেকিং হবেই না। আপনি যে অন্য কিছু নাও দেন তারপর কিন্তু আপনি HTML দিতেই হবে। এখানে দেখেন হাইপার টেক্সট, এইটাই হচ্ছে HT, আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে পুরোটা দেওয়া আছে। তারপর আপনার পরে কি বললাম, পরে আছে PHP। দেখেন এটা কি, PHP কি বলেন, এটা অ্যাব্রিভিয়েশন জানা আছে PHP-র? হ্যাঁ PHP নিয়ে সমস্যা আছে। PHP-র স্ক্রিপ্টার পিছনে অনেকগুলি নাম আছে আসলে। দেখেন কি লেখা আছে, হাইপার টেক্সট প্রি প্রসেসর। তাহলে PHP কোথা থেকে আসলো? তাই তো এই দেন PHP ফুল ফর্ম দেখেন, আরো ক্লিয়ার হন এবার, দেখছেন? কিন্তু আপনার তাহলে বলে যেত যে HPP, কিন্তু এখানে এই পিটাকে চলে গেছে আগে, এই পি পার টেক্সট হাই তারপর প্রসেসর এরকম হয়ে গেছে আর কি। PHP আসলে প্রথমত লাগে আমাদের এই HTML দিয়ে আমরা আসলে কোডগুলি করি, কোডগুলি করার পর কোডগুলিকে বিন্যাস করার জন্য, সাজানোর জন্য, সুন্দর করার জন্য, বা আরও মানে যাকে বলি আমরা কি বলবো এটাকে অপটিমাইজ করার জন্য আমরা আসলে PHP ইউজ করি, এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করি। তারপর একটা ইউজ করি ভিডিও বা ভিডিওটার একটু কি বলে বিন্যাস করার জন্য, এডিট করার জন্য, বা এটা আরও সুন্দর করে সাজানোর জন্য আমরা ইউজ করি জাভাস্ক্রিপ্ট, আমরা আসলে জাভাস্ক্রিপ্ট। জাভার ফুল ফর্মটা দেখে নেন, সাজানোর জন্য জাভার ফুল ফর্মটা জানা আছে তো না? হ্যালো, না জাভার ফুল ফর্ম জানা নাই। আচ্ছা এইখানে জাভার ফুল ফর্ম এখানে দেওয়া আছে,
কি লেখা আছে দেখেন, জাভার কোনো ফুল ফর্মই নেই, জাভা এর কোনো ফুল ফর্মই নেই আসলে। জাভা দেখেন, জাভার কোনো ফুল ফর্ম নেই। হ্যাঁ ওই তৈরি করছে এই জন্য নাম দিচ্ছে। এটা কিছু একটা থেকে নামটা নিছে। এই দেখেন জাভা এখানে আসেন, কোনো ফুল ফর্ম নেই, জাভা জাভাই। জাভা যে জাভা যে ক্রিয়েট করছে, যে মানে এর আবিষ্কারক, তার ফুল ফর্মে যায় তার নামটা দেখেন, ফুল ফর্ম দেয় তার নামটা বের হবে যে করছে ফুল ফর্ম। এই যে ডেভেলপ করছে, এই যেটা এটা জেমস গোসিং 1995 সালে। আচ্ছা এটা দেখে নেবেন। তারপর হচ্ছে আমরা জাভা দেখলাম প্রথমে, HTML, PHP, জাভাস্ক্রিপ্ট, আরেকটা বাকি রাখছি সেটা হচ্ছে CSS ফুল ফর্মটা দেখে নেন। এই যে এটাও তো একটা ওই যে HTML এর মতন কোড লিখতে হয় না? এই যে CSS, হ্যাঁ শর্টকাটে আমরা লিখি CSS ও একই জিনিস। ওইটা আপনার ওই যে আমার টেক্সট বা কোনো কিছু ওইটাকে সাজানো গোছানোর জন্য এটা ইউজ করি CSS। ক্যাসকেডিং স্টাইল শিট মানে কোনোটা আপনার ওই যে লেখা বোল্ড করা, ওটা আমরা HTML করতে পারি। আবার HTML করতে গেলে আমাদেরকে অনেক কিছু কোড লিখতে হয়, আর CSS করতে গেলে আমাকে এত কিছু কোড লিখতে হয় না, শর্টকাটে হয়ে যায়। তাহলে আসলে আমরা কটা ইউজ করলাম? আমরা মোটামুটি 4টা ইউজ করতেছি, HTML, CSS, PHP আর জাভাস্ক্রিপ্ট। এটা আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করি। আসলে জাভাস্ক্রিপ্টটা আমরা কেন ইউজ করি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটি দিয়ে ওয়েব ডিজাইনাররা ডাইনামিক কন্টেন্ট করে, কিন্তু বাস্তবে এটি SEO ফ্রেন্ডলি না। জাভাস্ক্রিপ্টের কারণে ক্রাউলার করা যায় না, এর কারণে সার্চ ইঞ্জিন রেজাল্ট খুব ভালো হয় না। অনেক সাইটের কন্টেন্ট ও লিঙ্কগুলো সার্চ ইঞ্জিন থেকে হাইড করে রাখে, কিন্তু এরকম না করা ভালো, কারণ সার্চ ইঞ্জিন এ ধরনের ক্ষেত্রে মাঝে মাঝে আপনার সাইটটিকে সার্চ ইঞ্জিন দ্বারা স্প্যাম হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে জাভাস্ক্রিপ্ট আপনি এমনি ব্যবহার করতে পারেন আপনার ডিজাইনের জন্য, কিন্তু এটা SEO ফ্রেন্ডলি না। কারণ এর আগে আমরা জানতে পারলাম যে SEO ফ্রেন্ডলি করতে গেলে আমাকে ভিডিও দেওয়া যাবে না, ভিডিও থেকে বিরত থাকতে হবে, ফ্ল্যাশ ভিডিও দেওয়া যাবে না, বা কোনো ডাইনামিক সাইট করা যাবে না। তারপর আসলে ফ্ল্যাশও একটি টেকনোলজি, হ্যাঁ, যেটি বেশিরভাগ ইউজাররা ইন্টারনেট ব্যবহার করে পছন্দ করে না, কারণ এটির কারণে পেজে লোড হতে অনেক সময় লাগে। এটির কারণে একটি ওয়েবসাইট অনেক স্লো হয়ে যায়। ফ্ল্যাশ যখন পুরোপুরি অ্যাক্টিভ, ফ্ল্যাশ হচ্ছে একটি টেকনোলজি, মানে আমরা যে ফ্ল্যাশ যে আমরা সফটওয়্যার আছে অ্যাক্রোবেট বা অ্যাডোব মাল্টিমিডিয়া ফ্ল্যাশ, এটা হচ্ছে অ্যাডোবেরই একটি প্রোগ্রাম মানে সে ল্যাঙ্গুয়েজ না, কিন্তু জাস্ট প্রোগ্রাম। যেমন আমরা অ্যাডোবেরই একটা অংশ, টেকনোলজির একটা অংশ ফ্ল্যাশ। এটার মাধ্যমে ভিডিও এডিটিং করা, নতুন নতুন কিছু আপনার কি বলবো এটাকে, ওই যে কোনো কার্টুন তৈরি করা যায়, তারপরে কোনো আপনার কার্টুন রিলেটেড ফ্ল্যাশ অ্যানিমেশন তৈরি করা হয়, ফ্ল্যাশ অ্যানিমেশন। এর কারণে কি হয়, পেজটা লোড হতে অনেক সময় লাগে, তার জন্য ফ্ল্যাশ দিয়ে তৈরিকৃত ওয়েবসাইট SEO করা অনেক কঠিন, এটা ইউজার ফ্রেন্ডলি হয় না। তারপরে এখন আমরা আরেকটা ওয়েবসাইট দেখব, সেটা হচ্ছে যার মধ্যে আসলে কোনো কিছুই নাই, ফ্ল্যাশও নেই বা কোনো আপনার কি বলবো ওই যে ইমেজটাও কম, সেটা হচ্ছে আমরা অনেকে জানি উইকিপিডিয়া। আমরা অনেকে জানি উইকিপিডিয়া, এর মধ্যে কিছুই নেই। এর আগে মানে দেখেছিলাম না, ও সরি উইকিপিডিয়া
উইকিপিডিয়া ঢুকে যাই, দেখি এর মধ্যে খালি লেখা আর কিছু নাই। হয়তো মাঝে মাঝে দু একটা ইমেজ আছে, ইমেজগুলি অত কিন্তু হাই রেজলিউশনের না, কিন্তু হ্যাঁ অত হাই রেজলিউশন না। এগুলো দেখেন আছে, নাই তা না, ছোটো 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 আইকনগুলি আছে, এগুলো তো তেমন কিছু নাই। তাহলে আমরা একটা সার্চ দিই, যেমন ঢাকা, ঢাকা লিখে সার্চ দিলাম। ওই ঢাকা রিলেটেড অত কিছু ছবি টবি থাকবে সামান্য, খুবই হালকার ভিতর। দেখেন এই যে ঢাকা রিলেটেড কয়েকটা ছবি দিছে, এটা ম্যাপটা তো খুব মানে হাই রেজলিউশনের না, মোটামুটি একটা রেজলিউশন দিয়ে শেষ করে দিয়েছে। তার শুধু লেখা টেক্সট, খালি দেখেন টেক্সট। এখানে কোনো দেখেন, এখানে কোনো ভিডিও নাই, ফ্ল্যাশ নাই, কিছুই নাই, কোনো ফ্ল্যাশ এনিমেশন কিচ্ছু নাই। তারপর হচ্ছে আসলে একটা ইজিলি একটা ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করা। আপনি ওয়েবসাইটটি কি নিজের জন্য তৈরি করবেন না অন্যের জন্য? যদি অন্যের জন্য ওয়েবসাইটটি তৈরি করেন, সুতরাং যার জন্য ওয়েবসাইট তৈরি করবেন সে যেন এটিকে খুব সহজে ব্যবহার করতে পারে, সেজন্য আপনার ওয়েবসাইটটিকে সহজ করে তৈরি করতে হবে। অনেক সময় ভিজিটরদের কাছে খুব কঠিন হয়ে যায়, তারা ওয়েবসাইটটি যেটা চাচ্ছে সেটা পাচ্ছে না। বেশিরভাগ ওয়েবসাইট একটা নির্দিষ্ট সেবা দিয়ে থাকে, ইউজাররা যদি সে সার্ভিসের জন্য আপনার ওয়েবসাইটে আসে সে যেন খুব সহজে সেটি খুঁজে পায়। এখন আমরা একটা ওয়েবসাইটের ডিটেলস দেখব, যেমন আমাদের দেখব আপনার কি বলে এটাকে, এই যে বাংলাদেশের যে এয়ারের ওয়েবসাইট আছে কি বলে এটাকে, বলাকা 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 আছে, আর বাংলাদেশ বিমান। আচ্ছা বাংলাদেশ বিমানটা দেখি, যেগুলি বাংলাদেশ বিমান এটা ঢুকি, এটা বাংলাদেশ বিমানের একটা ওয়েবসাইট, দেখি বিমান এয়ারলাইন্স.com, আর ঢুকবো। এখানে দেখবেন এই ওয়েবসাইটটা মূলত কার জন্য, যারা বাইরে ট্যুরস বা ট্রাভেলস করবে, হ্যাঁ তাদের জন্য এটা। তারা এয়ারের টিকিট কাটতে হবে। এখানে দেখেন এটা কিন্তু কোনো ভিডিও নাই, কিছু নাই, জাস্ট ছোটো ছোটো কয়েকটা ইমেজ আছে, আর ছোটো ছোটো কয়েকটা ইয়ারে দিয়ে আপনার ভিডিও দিয়ে রাখছে, যেটা হলো যে দেশে ভ্রমণ করতে যাচ্ছেন সেই দেশ সম্পর্কে আপনাকে একটা আইডিয়া দিচ্ছে যে এটা কেমন হবে, বা কোথায় কোথায় আপনি ট্যুর করতে পারবেন, ভিজিট করতে পারবেন, এটার জন্য খেয়াল করেন। এখানে আপনি গিয়ে আপনি টিকিট কাটতে পারেন। এইখানে আপনার আছে কোন ফ্লাইটে যাবেন, সেই ফ্লাইটের কোথা থেকে উঠবেন আর কি, ফ্লাইং ফ্রম এয়ারপোর্ট, কোন এয়ারপোর্ট থেকে উঠবেন, ধরেন আমি উঠবো শাহজালাল, এইভাবে খুব ইজি। এটা শাহজালাল এয়ারপোর্ট বা ঢাকা, শাহজালাল না থাকলে আপনি ঢাকা দিতে পারেন, ঢাকা ইন্টারন্যাশনাল, ঢাকা এইটা হযরত শাহজালাল দিলেন। অ্যান্ড ফ্লাইং টু এয়ারপোর্ট, কোন এয়ারপোর্টে যাবেন সেগুলি মনে করেন আপনি যাচ্ছেন ইউএসএ যাচ্ছেন, ইউএসএতে বিভিন্ন এয়ারপোর্ট আছে, ওটা নাম হচ্ছে বিভিন্ন রকম নাম আছে, আমি একটু নামটা মনে নাই, ওটা হচ্ছে এন দিয়ে সম্ভবত কি এন কি ইউএসএ, হ্যাঁ ইউনাইটেডের একটা এয়ারপোর্টের নাম আছে, কি যেন নাম, এটা নিউ ইয়র্কে আছে, আর কি যেন মানে কেনেডি, জন কেনেডি না কি যেন এয়ারপোর্ট আছে একটা নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক একটা এই আছে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের নামটা মনে নেই। আচ্ছা এটা না দিলে তো আসবে না, আচ্ছা দিয়ে দিলাম নিউ ইয়র্ক। তারপরে ডিপার্চার টাইম, কখন যাবেন, মনে করেন 23 তারিখে যাবেন, 23 তারিখ দিলেন। তারপর রিটার্ন করবেন কি না ধরেন 26 তারিখে বা 27 তারিখে রিটার্ন করলেন,
একটা সিট কিনা, কোনটা সিটটা কোনটাতে যাবেন, অ্যাডাল্ট কয়টা, অ্যাডাল্ট একটা, চাইল্ড নাই মনে করেন, ইকোনমি, বিজনেস, ইকোনমি সবচেয়ে কম দাম, হ্যাঁ দিয়ে সার্চ দেন, দিলে আপনি হ্যাঁ ডেস্টিনেশনটা ঠিক, এটা ঠিক হয়নি, এইটা আমার ঠিক করতে হবে, এটা ঠিক হয়নি, এটা জন কেনেডি, সরি ভুল হয়েছে, এখন মনে হচ্ছে জন কেনেডি, জন জন কেনেডি, জন জন কোথায়, জন কেনেডি আর সম্ভবত কেনেডি, কেনেডিয়ান, নামটাই ভুলে গেছি, আমার নামটাই মনে নাই, জন কেনেডি, আসো ওখানে যায় না, জন কেনেডি অত তো যায় না, এটা এই পর্যন্ত থাকে, সৌদি আরব, যশোর, জেদ্দা এগুলি যায়, আচ্ছা ধরে নিলাম নারিতা, এটা যাই, যশোরে যাই, যশোরে গেলাম, সার্চ দিলাম, এবার এটা ওইখানে যায় না, এই জন্য হয়নি, সার্চ দিলাম, এখন রেজাল্টটা চলে আসবে, এটা হলো বিমানের টিকিট কাটা আর কি। এখন দেখেন প্রাইস কী বলে, সরি টু ফ্লাইট নট অ্যাভেলেবল, মানে ওই দিন কোনো আসলে ফ্লাইট নাই, ঢাকা যশোরের ফ্লাইট নাই, তাহলে আমি আবার ব্যাক করে যাই, মানে ওই দিন কোনো ফ্লাইট নাই, তাহলে আমরা এই ওয়েবসাইটগুলিতে শুধুমাত্র হ্যাঁ আর এই ওয়েবসাইটগুলো কি ইউজারদের আসার মূল কারণ হচ্ছে টিকিট বুকিং দেওয়া, সেজন্য অপশনটিকে এমনভাবে রাখা হয় যাতে ইউজাররা বন্ধ হয়ে গেছে, আচ্ছা না এটা তো আছে, একটু ওয়েট করেন, নেটওয়ার্কের জন্য আসতেছে না, নেটওয়ার্কের জন্য মনে আসতেছে না, আমার শেয়ার করা আছে, না জন কেনেডি ভুলেছে কি, এই যে বাংলাদেশ বিমান জন কেনেডি এয়ারপোর্টে যায় না, এটা হয়তো যদি আমি ইয়া দিতাম, ওই কি বলে এটাকে, আরও আছে না এমিরাত দিতাম তাহলে হয়তো, দেখেন এটা যদি আমি এমিরাত দিতাম, এমিরাত তাহলে হয়তো, এটা দিলে হয়তো, আমি ভুল করছি তো, বাংলাদেশ থেকে বাংলাদেশ বিমান যায় না, হ্যাঁ এমিরাত এটা যায়, এমিরাত জন কেনেডি যায়, ওটা লাগে মনে হয় সম্ভবত 12 ঘন্টা না 14 ঘন্টার এটা, আর এটা সাইটগুলিতে মূলত কী জন্য, এই সাইটগুলি মূলত আপনার টিকিট কাটার জন্য, এই জন্য এটা ইউজার ফ্রেন্ডলি, যে সে যেটা চাচ্ছে সে সেটা ঢুকেই পাচ্ছে, যে সে চাচ্ছে কি, সে চাচ্ছে এখানে টিকিট কাটবে, এই জন্য সে ঢুকেই কিন্তু এটা পাচ্ছে, টিকিট কাটার সিস্টেমটা পাচ্ছে, এই জন্য তারা এখানে যাচ্ছে। এই যেমন এখানে সার্চ ফ্লাইট, ফ্লাইট আপনি সার্চ করতে পারতেছেন, ক্লিক দিলেই ফ্লাইট সার্চ হবে, আপনি কোন জায়গায় যেতে চাচ্ছেন, কোন বিমানে যাবেন, দেখেন সাথে সাথে চলে আসতেছে ঢাকা এরিভাল এয়ারপোর্ট, আপনি কোথায় যাবেন, এটা আসতেছে না এই কারণে যে কুকিজের জন্য আমি এদিকে যাব না, এটা মোটামুটি এটা সম্পর্কে বোঝা হয়েছে তো, এখানে আসলে এরা মূলত এই ওয়েবসাইটটা হচ্ছে ইউজারদের আসার মূল কারণই হচ্ছে এইটা টিকিট বুকিং দেওয়া, টিকিটটা রিটার্ন করা, কোথায় যাবেন যেটা খুঁজতেছেন সেটা কিন্তু আপনি পাচ্ছেন, আমার পারপাজের উপর ভিত্তি করে যেটা না দিলেই নয়, শুধুমাত্র সেই কন্টেন্ট দিয়ে ওটাকে ইউজার ফ্রেন্ডলি করা হয়। তারপরে সাইড ম্যাপ সম্পর্কে আমরা জানছি, এই সাইড ম্যাপটা হচ্ছে টেবল অফ কন্টেন্ট অথবা ইন্ডেক্স, নেভিগেশন বার, নেভিগেশন টেক্সট লিঙ্ক, হ্যাঁ এগুলি আসলে হচ্ছে যে আমরা ওয়েবসাইটে যখন যাই, ওয়েবসাইটের উপরে যে অংশগুলি দেখি, এই যে ওয়েবসাইটের উপরে এই যে নেভিগেশন বার হচ্ছে উপরেরগুলি, মেনুগুলি, বুক, ম্যানেজ, তারপরে এক্সপিরিয়েন্স, তারপরে লিখছে ওয়ার উই ফ্লাই, হ্যাঁ লয়ালিটি, তারপরে হচ্ছে হেল্প, এগুলি হচ্ছে এই যে আরও আছে বিডি, সার্চ, লগ ইন, এগুলি হচ্ছে নেভিগেশন বা যেগুলোকে আমরা মেনু বার বলি, মেনু বার সহজে দেওয়া আছে, যে আপনি যেটা যাচ্ছেন সেইখানে মেনু বারে ক্লিক দিলে আপনি সেই তথ্যটা খুঁজে পাবেন, এগুলি ইন্ডেক্স করা আছে, উপরেই কন্টেন্টগুলিকে সাজানো আছে। তারপরে আরেকটা আছে
এটা দিয়ে দিছে শেয়ার্স, SEARS। আমরা এটাতে যাই একটু দেখি কি আছে। SEARS সার্চ পেজে যাই, প্রথমটাতে যাই shares.com। এগুলো হলো খুবই মানে সিম্পল ওয়েবসাইট, যেখানে এরা ই কমার্স ওয়েবসাইট অনেক এরা চেষ্টা করছে অনেক, এদের কিন্তু পেজের সংখ্যা অনেক, দেখেন 100 200 300 400 500 পেজ পর্যন্ত আছে, কিন্তু তারপরে এগুলি খুবই তাড়াতাড়ি ওপেন হচ্ছে। দেখেন এই যে অ্যাপিয়ারেন্সে জানেন কতগুলি অ্যাপিয়ারেন্স, দেখেন কতগুলি পেজ আছে, এই পেজের মধ্যে আরও পেজ আছে, এখানে প্রায় 100টার 50টার উপরে পেজ আছে, এখানে আছে, এখানে আছে, এই যে আরও ভাগ ভাগ আছে। আবার টয়েসে যান, টয়েসেও পেজ আছে অনেক, দেখেন। আবার দেখেন ম্যাট্রেসেস, এর মধ্যে অনেকগুলি, ক্লোদিং আছে, তারপরে শুজ আছে, দেখেন ক্লোদিংয়ে কতগুলি, ক্লোদিংয়ে এগুলি অনেক, এগুলিতে অনেক পেজ থাকে, দেখেন ক্লোদিংয়ে অনেক রকমের পেজ। আর আমরা যখনই এসইও করব, এসইও করার সময় আগে দেখে নিব আসলে ওয়েবসাইটের ডিজাইনটা কেমন আছে, ওয়েবসাইটটাকে অপটিমাইজ করা আছে কিনা, ছবিগুলিকে ছোট করা আছে কিনা, এটা তাড়াতাড়ি ওপেন হচ্ছে কিনা, সবগুলি দেখে নেব। আর কন্টেন্টগুলি যে আমরা জানি কন্টেন্টগুলি ইউজার ফ্রেন্ডলি হচ্ছে কিনা, তারপরে কোনো কন্টেন্ট এর মধ্যে কোনো ভুল আছে কিনা, তারপরে কোনো কন্টেন্টে ওই যে দেখবেন কি বলে বোল্ড ইতালিক এগুলি বেশি করা আছে কিনা, যেগুলি আসলে খারাপ ইউজার ফ্রেন্ডলি নয় সেগুলি আমরা পরিহার করব। আর এইটা সার্চে স্ক্রলার হবে কি না এটাও দেখে নিতে হবে। আর একটা কথা যেটা হচ্ছে সার্চে কি বললেন, স্ক্রলার মানে বলেন ক্রলিং আর বলেন স্ক্রলিং। আমাদের ক্রাউলার করবে কিনা, যে আমাদের রবট যে আছে, রবট এই পেজটাকে পড়তে পারবে কিনা, স্ক্রলার করতে পারবে না, ক্রলার করতে পারবে কিনা এটা দেখে নিতে হবে। যদি বেশি ফ্ল্যাশ থাকে, তারপরে ভিডিও থাকে, সেগুলিকে আসলে ক্রাউলার করতে পারে না, রবট এগুলি করতে পারে না, কারণ রবট কিন্তু আসলে ওই ভিডিও চেনে না। আচ্ছা ওই জিনিসটা ক্রাউল করতে না পারলে সেটা হচ্ছে মানে সার্চ ইঞ্জিনে কিওয়ার্ডের মধ্যে ঢুকাইতে ঝামেলা হয়, আর রবটের নিজস্ব মানে ওই যে খুঁজে বের করতে সুবিধা হয় যায়, সেই ব্যাপারটা পারে না। কিন্তু এটা আবার গুগল, এই যে গুগলের যে ইউটিউব আছে, ইউটিউব কিন্তু আবার বলতেছে, ইউটিউব কিন্তু আবার আলাদা কথা বলতেছে। ইউটিউব বলতেছে যে তোমার যে থাম্বনেইল হবে, থাম্বনেইলে তোমার যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা যেন থাম্বনেইলে থাকে। থাম্বনেইলে থাকলে কি হবে, থাম্বনেইলে কিন্তু আসলে রবট পড়তে পারে না, রবট পড়তে পারে লেখা, হ্যাঁ রবট কিন্তু ওটা পড়তে পারে না। কিন্তু কখন পড়তে পারে, আমরা যখন ইমেজটাকে দেওয়ার পর ইমেজের জন্য একটা অল্টার ট্যাগ ইউজ করি, হ্যাঁ ওই রিলেটেড, তখন কিন্তু এটা পড়তে পারে। আচ্ছা আচ্ছা, মানে ওই যে ইমেজের পিছনে যে একটা ছবি থাকে, ইমেজটা যদি না আসে, যে ইমেজটা অল্টার ট্যাগটা কিন্তু পড়তে পারে, টেক্সটটা আসে। তো আমরা ইমেজের জন্য যে কিওয়ার্ডটা দিব, সেই কিওয়ার্ডটার জন্য আমরা অলটাকে ইউজ করি। তাহলে কি হবে, কোনো কারণে যদি ইমেজটা না আসে বা ইমেজটা না পড়তে পারে, যেন অলটার ট্যাগটা যেন পড়তে পারে, অলটার ট্যাগটা যেন পড়তে পারে, ALT ট্যাগটা যেন পড়তে পারে। অল্টারের মধ্যে একটা টেক্সট দেওয়া থাকে, ওই টেক্সটটা আর কি রোবট পড়তে পারে। তারপরে আরেকটা কথা আছে যে কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটি এটা হচ্ছে একটা পেজে কতবার কিওয়ার্ড লেখা হয়েছে। এটা আগে বলছিলাম যে আমরা সাধারণত যে কন্টেন্টগুলি লিখি, এখানে কিন্তু আমাদের নির্দিষ্ট একটা কিওয়ার্ড আমরা দিয়ে রাখি। যদি এটা বড় কন্টেন্ট হয় বা লেখা বড় হয়, প্যারাগ্রাফটা বড় হয়, তাহলে আমরা এখানে কি করি, যে মিনিমাম 5 থেকে 7টা কিওয়ার্ড ইউজ করি। এটাকে বলা হয় কিওয়ার্ড ডেনসিটি। আসলে 5 থেকে 7টার মধ্যে থাকাই বেটার, বা কম থাকা আরও ভালো।
এখানে বলতেছে যে সার্চ ইঞ্জিনগুলি যেমন ইয়াহু এবং MSN এর কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে 5, এরা 5 পর্যন্ত অ্যালাউ করবে, 5 অ্যালাউ করবে, আর বেশি হলে তারা অ্যালাউ করে না। অনেক সময় দেখা যায় একটা ওয়েবসাইটে কন্টেন্টে অন্য একটি ওয়েবসাইটের কন্টেন্ট ব্লগ কপি করে তার নিজের ওয়েবসাইটে ব্লগে ব্যবহার করছে। এভাবে যদি কেউ কন্টেন্ট কপি করে নিয়ে যায়, অনেক ধরনের টুলস আছে যেগুলো ব্যবহার করে আপনি খুঁজে পাবেন কোথায় বা কোন ওয়েবসাইটে বা ব্লগে আপনার কন্টেন্ট নেওয়া হয়েছে। এটা বলছিলাম এরকম একটি টুলস আছে যেটা হচ্ছে স্মল SEO টুল। এর প্লাজিয়ারিজম টুলটা ইউজ করলে আপনি আপনার কন্টেন্টটা কোন ওয়েবসাইটে বা কোন জায়গায় ইউজ হচ্ছে এটা আপনি পাবেন। তারা ওই সাইডের লিঙ্ক সহকারে আপনাকে দিয়ে দিবে যে আপনার কন্টেন্টটা কপি করে কোথায় কোথায় ইউজ হচ্ছে। হ্যাঁ, আর ব্লগ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা এবং কীভাবে সহজে ব্লগ তৈরি করা যায় এগুলি আসলে আমরা পরের যে অপেজেও আছে ওইখানে আসলে আমরা জানবো। আর এগুলি করতে গেলে আপনার অনেকে ধারণা যে এগুলি করতে গেলে আবার কোনো IT নলেজ লাগবে কি না, আসলে এগুলি কোনো দরকার নাই। আপনারা যে নলেজ আছে এটা দিয়েই বেসিক এই নলেজ দিয়ে আপনারা করতে পারবেন। তবে আপনার SEO সম্পর্কে একটু ধারণা থাকতে হবে যে কিওয়ার্ড কী, তারপর টাইটেল কী, মেটা ট্যাগ কী, H1 থেকে H6 এই জিনিসটা কী জিনিস, এগুলো সম্পর্কে ধারণা থাকলে আপনার জন্য ভালো হয়। আর ব্লগটা হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং কিনে নেই, আর গুগল আমাদের জন্য একটা ফ্রি ওয়েবসাইটের ব্যবস্থা করে রাখছে, সেটার নাম হচ্ছে ব্লগ। এটা আমি বলি, এটা ব্লগ। আর গুগলেরটার নাম হচ্ছে ব্লগ স্পট। এই যে গুগলের নাম হচ্ছে ব্লগ স্পট। এটা হলো এটা ফ্রি গুগলের ওয়েবসাইট। আপনাদের যদি কারো জিমেইল থাকে, জিমেইল দিয়ে এটা আপনি সরাসরি সাইন ইন করে একটা আপনার ব্লগকে দেখেন, ক্রিয়েট ইওর ব্লগ, আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন যদি আপনি HTML সম্পর্কে ভালো ধারণা থাকে, বা না থাকলেও সমস্যা নাই, এখান থেকে কিছু টুল আছে, টুল নিয়ে আপনি বসাইতে পারবেন। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আমি একবার ওয়েবসাইট দেখলাম তো, মানে ওটা ব্রাউজার দিয়ে চালু করতাম, মানে HTML দিয়ে বানাইছিলাম ওই যে ইন্টারমিডিয়েটে যখন প্র্যাকটিক্যাল হয়েছে। আসলে আমরা যে ওয়েবসাইটে তৈরি করি সেটা দেখতে কেমন হয়, ভালো না খারাপ, কালার কম্বিনেশন ঠিক থাকে কি না, তারপরে এটা ইউজার ফ্রেন্ডলি হবে কি না, তারপরে ফন্টটা কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, ব্যাকগ্রাউন্ডটা কেমন নিতে হবে, হ্যাঁ, বা কেমন ইফেক্ট দরকার আছে, এগুলি আসলে একটা ম্যাচিং করতে হয়। এটা ম্যাচিং করার জন্য আসলে আপনার SEO জানতে হবে, কারণ SEOতেই বলা আছে আপনি যদি ইউজার ফ্রেন্ডলি কিছু না হয় সেটা দিয়ে কখনো SEO করা যাবে না। ইউজার ফ্রেন্ডলি করার জন্য আপনাকে ওয়েব ডিজাইন সম্পর্কে ধারণা থাকতে হবে, প্রাথমিক ধারণাটা থাকাটা অবশ্যই দরকার। হ্যাঁ, আর এটা না জানলে আপনি আসলে একটা ব্লগ ক্রিয়েট করতে পারবেন না। তারপরে যেমন আমরা কপিরাইটিংয়ের কথা বলছি, কপিরাইটিং আসলে একটা খুবই খারাপ জিনিস। কপিরাইটিং আপনারা চেষ্টা করবেন কপিরাইটিংটা না করার জন্য, যে যতটুকু পারেন অতটুকু দিয়ে কাজ শুরু করবেন। কপিরাইটিংটা আসলে করা উচিত না। আচ্ছা, আমরা এবার জাস্ট যে কপিরাইটটা চেক করে কীভাবে এটা দেখব, দেখে আজকে ক্লাসটা শেষ করে দিব। কপিরাইটিংয়ের জন্য আমরা যাব গুগলে, গুগলে গিয়ে আমরা ওখানে লিখে দিব, সরি কোথায়, আচ্ছা এখানে লিখে দিই, এখানে লিখে দিব স্মল SEO টুল, SEO টুলস, স্মল SEO টুলসে যাব। টুলসে গিয়ে আমরা দেখব প্লাজিয়ারিজম আছে, হ্যাঁ প্লাজিয়ারিজম আছে, ওইখানে গিয়ে আমরা আসলে কোনো এই যে চেকার, প্লাজিয়ারিজম চেকার, এখানে আমরা কোনো
কিছু, যেমন আমি একটা শব্দ নিয়ে আসি কোথাও থেকে, আমি একটা কোনো কিছু নিয়ে আসি, দেখি কোথায় কি আছে, জাস্ট কোথায় কি আছে দেখি না, এটা কি চ্যানেল মনিটাইজেশন, দেখেন আমি একটা জাস্ট কিছু কথা নিয়ে আসবো, আসলে এটা কপি করে আমি নিয়ে গেলাম, এটা ইউটিউব থেকে কপি করে নিয়ে গেলাম, এটা আমি এখানে পেস্ট করব, ওই নিচের দিকে আছে, সরি এই যে লেখা আছে না, কপি অ্যান্ড পেস্ট ইউর টেক্সট হেয়ার টু ডিটেক্ট প্লাজিয়ারিট কন্টেন্ট, দেখি এইটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে আমি এখানে নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে এইখানে আছে আই অ্যাম নট রোবট, এখানে ক্লিক দিলাম, দিয়ে চেক প্লাজিয়ারিজম দিয়ে ক্লিক দিব একটা, তাহলে এটা কোথা থেকে নিলাম সে বলে দিবে, যে লিঙ্ক থেকে নিয়ে আসলাম, কপি করে চুরি করে নিয়ে আসলাম, সেই জায়গা থেকে বলে দিবে সে, গ্রামারলি দরকার নাই, সরি কই গেল, নিচের দিকে যাই, চেক হচ্ছে, দেখি চেক হচ্ছে কিনা দেখি, চলে গেছে না, হয়নি, চেক হচ্ছে না, চেক করতেছে আর কি, চেক হচ্ছে, কোথায় চেক করতেছে, কই চেক তো করেনি এখনো, এটা দিয়ে এই জন্য নেটের জন্য স্লো হচ্ছে, ফ্রিতে কাজ করতেছে কিন্তু স্লো দেখাচ্ছে, এখানে আমি এটা ক্লিক দিব, এখানে আমাকে দেখানোর কথা, হ্যাঁ এটা ডিস্টার্ব করতেছে আজকে, এখানে দেখানোর কথা আমার এটা ডিস্টার্ব করতেছে, আপনারা নিজেরা একটু চেক করে দেখতে পারবেন, এখানে দেওয়ার সাথে সাথে চলে আসে, কিন্তু আমার এখানে কেন আসলে বুঝতে পারতেছে, সমস্যা করতেছে, কেন আসলো না বুঝতে পারতেছি না, এখানে নিচে কি শো করবে, আমাদের নেটের জন্য সম্ভবত ইয়া করতেছে, এখানে শো করবে যে এটা ঠিক আছে কিনা, এটা হচ্ছে না, আপনারা দেখে নিন একটু, ক্লিক দিলে আসার কথা ছিল কিন্তু স্লো হচ্ছে, এই যে আস্তে আস্তে আসছে, এই যে বড় হয়েছিল তো বোঝা যায়নি, এই যে দেখা হচ্ছে হচ্ছে খুব স্লো, এই যে হচ্ছে, কি লেখছে দেখেন, খেয়াল করছেন, কমপ্লিটেড চেক 100% প্লাজিয়ারিজম, মানে 100% কপি করা, নকল করা, 0% ইউনিক, মানে হ্যাঁ নিজস্ব একটুকু নাই, এই দেন প্লাজিয়ারিস্ট কোথা থেকে নিছি, এই যে কোথা থেকে নিছি, এই দেখেন কম্পেয়ারে ক্লিক দিলে কোথা থেকে নিছি কম্পেয়ার করে দিবে, এই দেখেন এখানে ক্লিক দিলে আপনার এই জায়গা বলে দিবে কোথা থেকে নেওয়া আছে, এই যে এটা ইউটিউব থেকে নেওয়া আছে, সব ইউটিউব থেকে নেওয়া, পরের লাইন, এ কার পেজ এটা ইউটিউব থেকে নিয়েছিলাম কপি করে, এই জন্য ওটা আসছে, মানে এটা কোন পেজটা যেন এইখানে যখন এখানে তো চলে গেছে, লেখাটা চলে গেছে, এখানে আমার রেজাল্ট আসছে না, আচ্ছা আছে তো না, এটা কি আমার রেজাল্টটা, মানে স্ক্রিন রেকর্ডিং এর মধ্যে তো এটা থাকবে, এটা সমস্যা করতেছে, যেন চলে গেছে আবার,
সময়টা চলে গেছে, লেখাটা চলে গেছে। আমি যখন এইখানে ওটা রাখলাম, কপি পেস্ট করলাম, কপি পেস্ট করে আমি এইখানে আই অ্যাম নট এ রোবট ক্লিক দিলাম, তারপরে চেক প্লাজিয়ারিজম এখানে ক্লিক দিব, একটা ক্লিক দিলে ও আমার রেজাল্ট দেখাবে যে কত পার্সেন্ট প্লাজিয়ারিজম আর কত পার্সেন্ট ইউনিক। হ্যাঁ, জাস্ট এখানে একটা ক্লিক দিব, ক্লিক দিলে সে এখানে রেজাল্টটা দেখাবে। আচ্ছা, ওই যে freelancer.com এ যে একটা অ্যাকাউন্টের উপরে সামারি লিখতে হয়, সামারিটা তো ইউনিক হইতো, সেইটা ইউনিক কিনা সেটা তো এখানে দিয়ে চেক করা যাবে। হ্যাঁ, আমি এটা ইউনিক সামারি লিখলাম কিনা নাকি চেক করানোর জন্য আমি এগুলি দেখাচ্ছি যে আসলে আমরা কোথায় চেক করব। এগুলি আরো কয়েকটা টুলবার আছে যেখানে আমরা আসলে চেক করব এগুলি ঠিক আছে কিনা। এটা হচ্ছে প্রথম এবং প্রধান প্ল্যাটফর্ম হচ্ছে এটা। এখানে আমরা আসলে চেক করে নিব কোনো প্লাজিয়ারিজম শো করে কিনা, কোন ওয়েবসাইট থেকে আমি এটা নিলাম, এটার জন্য এইটা। তাহলে আমরা আগামী ক্লাসে আসলে দেখব আগামী ক্লাসে কি আমাদের কিন্তু আসলে অন পেজ এসইও শেষ, আমরা অফ পেজ এসইও আগামী ক্লাসে শুরু করব। এখানে এটার জন্য আপনাদেরকে আগামী ক্লাসে আমি এটা সূচিপত্র ইন্ডেক্স দিয়ে দিব, সেই হিসাবে আমরা আসলে স্টেপ বাই স্টেপ চলে যাব। আমরা প্রথমে সম্ভবত ব্লগিংয়ে গেলে মানে বেটার হয়, কি বলেন? দেখেন যেটা ভালো হয়, হ্যাঁ, যেটা ভালো হবে আর কি। তা দেখি তাহলে আমরা ছুটিটা বের করে দিব, আসলে কোনটা আপনাদের সুবিধা আমি দেখে শুনে সবার কাছে ওইভাবে সিরিয়ালি চলে যাব। আচ্ছা, আপনি যে আমাদেরকে যে ভিডিওগুলাই তো আটকায় গেছে, আমি বললাম না আমার সাইডে তো সমস্যা হয়ে গেছে, বললাম না আমি একটু বিপদে পড়ে গেছি যে ভুল একটা মানে আমাদের দেন সেগুলো কি প্লে হচ্ছে প্লে হবে, ওগুলো তো আপনি দেখেন। এই যে আমি আপনাকে বলি, আমি তো যেটাতে আছে এটাতে আমি বলি, এই সাইটটা এইটাতে দেখবেন। আপনি এইখানে সার্চ দিবেন, আগে দিতেন কি ক্রিয়েটিভ ড্রিম আইটি দিতেন না? হ্যাঁ, ক্রিয়েটিভ ড্রিম আইটিতে আর পাবেন না, ড্রিম আইটিতে কোনো ভিডিও পাবেন না, কোনো ভিডিও নাই কিন্তু দেখবেন। চ্যানেলে ঢুকবেন, কোনো ভিডিও পাবেন না, ফাঁকা, জিরো দেখবেন ভিডিও, কোনো ভিডিও নাই। এখন কোনটা আছে দেখেন, এইটাতে পাবেন। এখন দেখা যাচ্ছে কি মেক মানি অনলাইন? না না না, দেখা যাচ্ছে না, থাকা কথা তো দেখেন। আচ্ছা, আমি আবার আপনাকে শেয়ার করতে দিচ্ছি, দেখেন দেখে না, এরপর থেকে এখানে পাবেন ভিডিওগুলি। ইয়া কি চলে গেছে নাকি? রেজাল্ট মনে হয় বের হয়ে গেছে তো, আছে রেজাল্ট মনে হয় অসুস্থ তো, সমস্যা নেই, থাক দিয়ে দিব। আমি ওই বললাম না, আমি করছি কি, আমি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে ফেলছি, যার জন্য আমার অ্যাকাউন্টটা এই এখন দেখে শো করতেছে কিনা দেখেন। হ্যাঁ, এটা তো এর নাম হচ্ছে মেক মানি অনলাইন, মেক মানি ফ্রমটা আউট করে দিব, মেক মানি অনলাইন করে দিব, জাস্ট আপনাদের রাখছি, পরে ঠিক করে ফেলবো, কারণ সেম কন্টেন্ট হওয়ার জন্য আমার সমস্যা হয়ে গেছে। এইখানে আপনার এই ক্লাসটা আছে, 2 দিন আগের ক্লাসটা আছে এখানে, এই যে অন পেজ পার্ট 3, এরপর পার্ট 4টা দিয়ে দিব। আজকে যেটা হচ্ছে 3 সেটা ওখানে থাকবে।